এখন আমার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, তাই নিজের সংসার সামলে প্রায় দিন দুপুরে বাবার কাছে চলে আসি। গত মাসে বাথরুমে পড়ে গিয়ে বাবার কোমরের হাড় ভেঙেছে। ডাক্তার বলেছেন ৮০ বছর বয়সে অপারেশন করা যাবে না, যতদিন বাঁচবেন এইভাবেই হয়তো শুয়ে থাকতে হবে। লোক রেখে কোনো মতে সামাল দিয়ে চলেছি। ৫ বছর হলো মাকে হারিয়েছি। সেই থেকে বাবা এই বাড়িতে একদম একা। মাঝে মধ্যে আমার ফ্ল্যাটে যায়, তবে কিছুতেই বেশি দিন থাকতে চায় না। বাবাকে আজ নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছি। আমি এলে শিশুর মতো খুশি হয় বাবা। বুঝতে পারি আয়াদের কাছে থাকতে অস্বস্তি হয়। এখন বাবা খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গ্রীষ্মের এই ঝিমধরা দুপুরে বাড়িটা খাঁ খাঁ করছে। এ বাড়ির প্রতি কোণে আমার আজন্মের কত স্মৃতি জড়িয়ে আছে। এ বাড়ির রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকলে মায়ের জন্যে বুকটা হু হু করে ওঠে। অজান্তেই দু চোখে জল চলে আসে। মনে পড়ে যায় মায়ের সাথে কাটানো সময়গুলো। খালি মনে হয় হলুদ মাখা শাড়িতে হাত মুছতে মুছতে এখনই মা জলের গ্লাসের সঙ্গে প্লেটে দুটো মিষ্টি সাজিয়ে এনে বলবে, ও মা, রোদ থেকে এসেছিস, আগে একটু মিষ্টি খেয়ে জল খা, তারপর ভাত খাবি। তুই যা যা খেতে ভালোবাসিস আজ সব করেছি। এখন দুপুরে এ বাড়িতে এলে বাবার জন্য রান্না করে আনি। বাবাকে খাইয়ে একা একা টেবিলের এক কোণে বসে টিফিন কৌটো থেকে নিজের হাতের ভাত তরকারি খাই। ঠাকুমার মৃত্যুর পর তার ঘরটা আমাদের গেস্ট রুম হয়েছিল। বিয়ের পর আমরা এ বাড়িতে এলে ওখানেই থাকতাম। এই ঘরে ঢুকে ঠাকুমার বিরাট ছবিটার দিকে তাকিয়ে মনে পড়ে গেল কত কিছু। খুব ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম। খুব ভালোবাসতাম নাচ করতে। আপন খেয়ালে সারা বাড়ি নেচে বেড়াতাম। কিন্তু যেই ক্লাস 5-এ উঠলাম ছাড়িয়ে দেওয়া হয়েছিল নাচ। এখনও মনে আছে, একদিন ঠাকুমা বাবাকে বলেছিল, শোন খোকা, সব বাড়ি কিন্তু নাচটা ভালো চোখে দেখে না, তার চেয়ে মেয়েকে গান শেখা। গান জানা মেয়ে সবাই পছন্দ করে। খেলতে খেলতেও ঠাকুমার কথাগুলো আমার কানে গিয়েছিল। কাদের কথা বলছে বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, কাদের কথা বলছো ঠাম্মা? আমার গালে স্নেহের হাত বুলিয়ে ঠাম্মা বলেছিল, তোমার শ্বশুরবাড়ির কথা বলছি দিদি ভাই, সেটাই যে একদিন তোমার নিজের বাড়ি হবে। কেন কে জানে চাপা অভিমান হয়েছিল ঠাম্মার ওপর। মনে মনে বলেছিলাম, ইস, বললেই হবে, এটাই আমার নিজের বাড়ি। এ ঘরের পাশের ঘরটা ছিল আমার আর দাদার ঘর। আমার দাদা আমার থেকে 3 বছরের বড়। বই খাতা রাখা নিয়ে, পা বালিশ নিয়ে প্রায়ই এই ঘরে ঝগড়া হতো আমাদের দুজনের। একদিন ঝগড়ার সময় দাদা বলেছিল, দাঁড়া, মাকে বলবো তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। তুই এ বাড়ি থেকে যখন চলে যাবি তখন এই ঘর, এই পড়ার টেবিল সব আমার একার হয়ে যাবে। আবার সেই অভিমান, সেই বোবা কান্নাটা গলার কাছে দলা পাকিয়েছিল। মুখ বেঁকিয়ে দাদাকে বলেছিলাম, আমি কোনোদিন এই বাড়ি ছেড়ে যাব না, তুই যাবি। দাদা হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ, ছেলেরা নিজের বাড়ি ছেড়ে কোথাও যায় না বোকা, মেয়েরা যায়। শ্বশুর বাড়িটা তাদের নিজের বাড়ি হয়। আমার বিয়ের পর এ ঘরটা সত্যি সত্যি দাদার ঘর হয়ে গেছিল। এখন এ ঘর দাদার বিয়েতে পাওয়া খাট আলমারিতে সাজানো। আমার দাদা গত 15 বছর সপরিবারে লন্ডনে আছে। 2-3 বছর অন্তর একবার করে আসে। বিদেশি ব্যাংকের কাজের চাপে দেশে ফেরার সময় পায় না। আর হ্যাঁ, দাদা সেখানে নিজের একখানা বাড়ি বানিয়েছে। দাদার ঘরে দেরাজে রাখা আমার আর আমার দাদার ছোটবেলার ছবিটা দেখে হাসি পেল। মনে হলো দাদাকে বলি, তোর বাড়ি যে পড়ে রইল দাদা, কবে ফিরে দখল নিবি? আমায় নয় ধুমধাম করে এ বাড়ি থেকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তোকে তো কেউ যেতে বলেনি। দিদি, মেসোমশাই তোমাকে ডাকছে। বকুলের গলায় স্তম্ভিত ফিরল আমার। বকুল ভালো মেয়ে। এই 1 মাস এক টানা বাবার দেখাশোনা করছে সে। ঘড়িতে দেখলাম প্রায় 5টা বাজে। নিজেই অবাক হলাম, এতক্ষণ সময় আমি এ বাড়ির আনাচে কানাচে ঘুরে চলেছি। ব্যস্ত হয়ে বললাম, এই যে আসছি। বাবার ঘরে ঢুকে দেখলাম পেছনে বালিশ দিয়ে কোনো রকমে বাবাকে বসিয়েছে বকুল। আমাকে দেখে এক গাল হেসে বাবা বলল, আয় মা,
দুজনে একসাথে চা খাই। তারপর বকুলের দিকে তাকিয়ে বলল, ভালো করে 2 কাপ চা করে নিয়ে আয় তো বকুল। আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে একটু ইতস্তত করলাম। মেয়েকে 6টার সময় টিউশনে নিয়ে যেতে হবে। বারবার বলে দিয়েছিল 5:30টার মধ্যে বাড়ি আসতে। কিন্তু বাবার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। গলা উঁচিয়ে বকুলকে বললাম, একটু তাড়াতাড়ি করো বকুল। আমার দিকে করুর মুখে চেয়ে বাবা বলল, এখনই চলে যাবি মা, একটু থাক না। আমি খাটে বসে বাবার হাতটা হাতে তুলে নিয়ে বললাম, একা থাকতে খুব কষ্ট হয় তাই না বাবা? আমার সাথে যাবে? কোথায়, তোদের ফ্ল্যাটে? হ্যাঁ। তা হয় না মা, তোদের ব্যস্ত জীবন। এই ঠিক আছি, বকুল আমার খুব দেখাশোনা করে। বুকের ভেতর সেই অভিমানটা দলা পাকিয়ে ওঠে। আমি মেয়ে বলে আমার বৈবাহিক জীবনে যাতে কোনো ছন্দপতন না ঘটে, তাই কি বাবা আমার সাথে যেতে চাইছে না? আর একবারও আমাকে এখানে থাকতে বলছে না। দাদা যদি কলকাতায় থাকতো তাহলে তো সে এ বাড়িতেই থাকতো। বুকের ভেতর থেকে একটা অভিমান, একটা যন্ত্রণা যেন বেরিয়ে আসতে চাইছে। বাবাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেললাম। কি হয়েছে, কাঁদছিস কেন মা? আমি তো ভালো আছি। কান্না মাখা গলায় অভিমান নিয়ে বললাম, আমি যদি এ বাড়িতে তোমার কাছে থাকি তোমার খুব অসুবিধা হবে বাবা। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবা বলল, পাগলি একটা, দিদিভাইয়ের পড়াশোনা, গান বাজনার কি হবে? তাছাড়া তোর স্কুল, জামাইয়ের অফিস। বকুল 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকে নিজেকে সামলে নিয়ে চা খেতে খেতে বকুলকে টুকিটাকি সব বুঝিয়ে দিলাম। বললাম, আবার পরশুদিন আসার চেষ্টা করব। বাবা আমার হাতটা ধরে আছে। বললাম, বাবা এখন আসি, তিন্নি অপেক্ষা করছে। সাবধানে যাস মা। বলতে বলতে আমার মোবাইলটা বেজে উঠল। দেখি তিন্নির ফোন। ধরতেই আছড়ে পড়ল, তুমি কোথায়? কটা বাজে দেখেছ? আমি কি একা চলে যাব? না না, আমি আসছি, ঠিক পৌঁছে যাব। ফোনটা কেটে ব্যস্ত পায়ে ঘর থেকে বেরোতে যাব, তখনই বাবার গলা, পরশুদিন আসবি তো মা? হ্যাঁ বাবা, পরশুদিন ঠিক আসবো, ফোনে কথা বলে নেব। এখন যাই। বকুল আমার সাথে সদর দরজা পর্যন্ত এলো। ব্যাগ থেকে কিছু টাকা ওর হাতে দিয়ে বললাম, এটা রাখো বকুল। সে লজ্জিত হয়ে বলল, কেন দিদি, যখনই আসো তখনই দিতে হবে? ওর গায়ে হাত রেখে বললাম, তুমি যে আমার বাবা, আমার বাড়িটা সামলাচ্ছ, কোনো অসুবিধা বুঝলে সাথে সাথে ফোন করবে কেমন? বাড়ির সামনে থেকে রিকশায় উঠলাম। আবার ফোনটা বাজছে। নিশ্চয়ই তিন্নি করছে। আমার জন্যে অস্থির হচ্ছে মেয়েটা। সন্ধ্যা নামছে শহর জুড়ে। ক্রমশ দূরে, আরও দূরে চলে আসছি আমি। গোধূলির নিভে আসা আলোয় মিলিয়ে যেতে থাকে আমার বাড়িটা। কলমে রিমিতা কর, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।